দরজার নবে হাত দিয়েই উইনস্টনের চোখে পড়ল টেবিলের ওপর ডায়েরিটা খোলা। পাতা জুড়ে লেখা আছে, বিগ ব্রাদার নিপাত যাক। সে লেখা এত বড় বড় অক্ষরে যে রুমের যে কোনো জায়গা থেকে পড়া যাবে। স্রেফ বোকামি বই কিছু নয়। তবে এত আতঙ্কের মাঝেও উইনস্টনের মাথায় এলো, এত সাধের নোটবুকটির ক্রিমের মতো মসৃণ পাতায় সদ্য লেখা ভেজা কালি ছেত্রে যেতে পারে। সেটা উচিত হবে না। অতএব খোলাই থাক। বড় একটা দম নিয়ে দরজা খুলল, আর সঙ্গে সঙ্গে স্বস্তির উষ্ণতা বয়ে গেল শরীর জুড়ে। ফ্যাকাশে মুখে বিধ্বস্ত এক নারী উস্কো খুস্কো চুলে তার যায় দাঁড়িয়ে। ও কমরেড বলার ভঙ্গিতে বিগলিত ভাব ছড়িয়ে দিলেন রিনরিনে কণ্ঠ। তুমি এসেছো টের পেলাম, একটু কি আসবে নাকি? আমার রান্নাঘরের সিঙ্কটা না বন্ধ হয়ে গেছে। ইনি মিসেস পার্সন্স, একই তলার প্রতিবেশীর স্ত্রী। পার্টিতে মিসেস বলার চল নেই, বরং বারণ আছে। আপনাকে বলতে হবে কমরেড। কিন্তু কতিপয় নারীকে দেখলে ওই শব্দটি ঠিক আসে না। এই নারীর বয়স বছর 30, কিন্তু দেখতে আরও বয়সী মনে হয়। তাকালে মনে হবে তার মুখমণ্ডলের ভাঁজে ভাঁজে ধুলোর আস্তর জমে আছে। উইনস্টন কথা না বাড়িয়ে ওর পিছু নিল। এই ফালতু সারাইয়ের কাজটি এখন মোটামুটি তার নিত্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভিক্টোরি ম্যানশনসের ফ্ল্যাটগুলো বেশ পুরনো, 1930 কিংবা ওই সময়েরই তৈরি। আর এখন এর ছাদ দেয়ালের পলেস্তারাগুলো ঝরে ঝরে পড়ছে। একটু বেশি বরফ পড়লে পাইপ ফাটবেই। অর্থনীতির মিতির চাপে হিটিং সিস্টেম এখন বন্ধ। তবে যখন বন্ধ ছিল না তখনও খুব যে ভালো কাজ করত এমন নয়। সারাইয়ের কাজ নিজে নিজে করে নিতে পারলে ভালো, তা না হলে কিছুই করার নেই। জানলার সারসি ভাঙলেও তা সারাইয়ের দায়িত্ব যাদের, তারা আসবে না। বছর 2 হয়ে গেল এসবের নিষেধাজ্ঞা জারি রয়েছে। টম বাড়িতে নেই তাই ডাকছি। অস্ফুট স্বর মিসেস পার্সন্সের। পার্সন্সদের ফ্ল্যাটটি উইনস্টনের ফ্ল্যাটের চেয়ে বড় আর একটু বেশি নোংরা। সবকিছু যেন ছিঁড়ে খুঁড়ে ছড়িয়ে রয়েছে, যেন কোনো অতিকায় হিংস্র জন্তু এই মাত্র গোটা ঘরটি দাবড়ে তছনছ করে গেছে। খেলার মালমাত্তা চারদিকে, হকি স্টিক্স, বক্সিং গ্লাভস, ফেটে চুপসে যাওয়া ফুটবল, ঘামে জবজবে একটি শর্টস মেঝেতে উল্টো হয়ে পড়ে আছে। টেবিলে পড়ে আছে এঁটো থালা বাসন আর একটা শরীর চর্চার বই। দেয়ালে ইউথ লীগ ও স্পাইসের জলজলে ব্যানার আর বিগ ব্রাদারের প্রমাণ সাইজের একটি পোস্টার ঝুলছে। পুরো ভবন থেকেই সিদ্ধ বাঁধাকপির একটা গন্ধ সারাক্ষণই আসে। তার উপর এই কক্ষে ছড়িয়ে আছে তীব্র ঘামের গন্ধ। প্রথম নিঃশ্বাসেই এই গন্ধ আপনার নাসিকা রন্ধ্রে ধাক্কা দেবে। বোঝা দেয় একটি লোক যখন উপস্থিত নেই তখনও তার ঘামের তীব্র গন্ধটি কি করে গোটা কক্ষ জুড়ে ছড়িয়ে থাকে। অপর কক্ষে কেউ একজন একটি চিরুনি আর এক টুকরা টয়লেট পেপার হাতে টেলিস্ক্রিনের সামরিক বাজনার সঙ্গে তাল মিলিয়ে চলছে। বাচ্চাদের কাজ। দরজায় মুখটি গলিয়ে দিয়ে আধা উদ্বেগের অভিব্যক্তি ছড়িয়ে বললেন মিসেস পার্সন্স, আজ ওরা বাইরে যায়নি, আর বুঝতেই পারছেন। মাঝপথে কথা থামিয়ে দেওয়া মিসেস পার্সন্সের অভ্যাস। রান্নাঘরের সিঙ্ক কানায় কানায় ভরে আছে সবুজ রঙের ঘিনঘিনে পানিতে। তাতে সিদ্ধ বাঁধাকপির চেয়েও নিকৃষ্ট গন্ধ। উইনস্টন নিচু হয়ে পাইপের সংযোগ পয়েন্টটি দেখে নিল। হাত দিতে গা গুলিয়ে আসছিল। নিচু হয়ে দেখতেই ঘৃণাবোধ হচ্ছিল তার। এমন পরিস্থিতিতে সাধারণত কাশির ধমক উঠে যায়।
মিসেস পার্সন্স অবশ্য তখনও অসহায় মুখ করে তাকিয়ে। টম বাড়িতে থাকলে চিন্তাই ছিল না, ঠিক হাত দিয়ে পরিষ্কার করে ফেলত। এসবে হাত লাগাতে ওর একটুও খারাপ লাগে না। সত্য মন্ত্রণালয়ে উইনস্টনের সহকর্মী পার্সন্স, মোটা সোটা কিন্তু খাটুড়ে, হাত আর আম গোছের, সবকিছুতেই বাড়তি আগ্রহ। কোনো প্রশ্ন ছাড়াই যে দায়িত্বই দেয়া হোক কাজে লেগে পড়ে। থট পুলিশ নয়, আসলে এমন কিছু নিয়োজিত কর্মীর কারণেই পার্টি টিকে আছে। ৩৫ বছর বয়সে ইচ্ছার বিরুদ্ধেই তাকে ইউথ লীগ থেকে বের হয়ে আসতে হয়। ইউথ লীগের আগে বয়সের বাধা সত্ত্বেও ব্যবস্থা করে বছরখানেক স্পাইসেও কাটিয়েছেন। সত্য মন্ত্রণালয়ে তার কাজ নিচের দিকের একটি পদে, এমনই কাজ যাতে বুদ্ধির প্রয়োগ নেই বললেই চলে। তবে স্পোর্টস কমিটিতে তিনি কিন্তু হোমরাদের একজন। এছাড়াও কমিউনিটি চাঙ্গা করার কর্মসূচি, তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি, সঞ্চয় ক্যাম্পেইনের মতো স্বেচ্ছাসেবী কর্মসূচি হলেও তাকে কমিটিতে রাখা হয়। তখন বেশ বুক ফুলিয়ে বিষয়টি সবাইকে জানান দিতে থাকেন পার্সন্স। পাইপে ধোঁয়া ছাড়তে ছাড়তে ভাব ভঙ্গিমা দেখিয়ে ওসব বলবেন। গত 4 বছরে কোনো সন্ধ্যায় কমিউনিটি সেন্টারে তাকে একটিবারের জন্য হলেও দেখা যায়নি, এমনটা ঘটেনি। আর জীবন সম্পর্কে তার উদাসীনতার প্রমাণস্বরূপ ঘামের বিকট গন্ধ ছড়িয়ে পড়তে থাকে তিনি যেখানে যান সেখানেই। টম বাড়িতে থাকলে চিন্তাই ছিল না, ঠিক হাত দিয়ে পরিষ্কার করে ফেলত। এসবে হাত লাগাতে ওর একটুও খারাপ লাগে না। সত্য মন্ত্রণালয়ে উইনস্টনের সহকর্মী পার্সন্স, মোটা সোটা কিন্তু খাটুড়ে, হাত আর আম গোছের, সবকিছুতেই বাড়তি আগ্রহ। কোনো প্রশ্ন ছাড়াই যে দায়িত্বই দেয়া হোক কাজে লেগে পড়ে। থট পুলিশ নয়, আসলে এমন কিছু নিয়োজিত কর্মীর কারণেই পার্টি টিকে আছে। ৩৫ বছর বয়সে ইচ্ছার বিরুদ্ধেই তাকে ইউথ লীগ থেকে বের হয়ে আসতে হয়। ইউথ লীগের আগে বয়সের বাধা সত্ত্বেও ব্যবস্থা করে বছরখানেক স্পাইসেও কাটিয়েছেন। সত্য মন্ত্রণালয়ে তার কাজ নিচের দিকের একটি পদে, এমনই কাজ যাতে বুদ্ধির প্রয়োগ নেই বললেই চলে। তবে স্পোর্টস কমিটিতে তিনি কিন্তু হোমরাদের একজন। এছাড়াও কমিউনিটি চাঙ্গা করার কর্মসূচি, তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি, সঞ্চয় ক্যাম্পেইনের মতো স্বেচ্ছাসেবী কর্মসূচি হলেও তাকে কমিটিতে রাখা হয়। তখন বেশ বুক ফুলিয়ে বিষয়টি সবাইকে জানান দিতে থাকেন পার্সন্স। পাইপে ধোঁয়া ছাড়তে ছাড়তে ভাব ভঙ্গিমা দেখিয়ে ওসব বলবেন। গত 4 বছরে কোনো সন্ধ্যায় কমিউনিটি সেন্টারে তাকে একটিবারের জন্য হলেও দেখা যায়নি, এমনটা ঘটেনি। আর জীবন সম্পর্কে তার উদাসীনতার প্রমাণস্বরূপ ঘামের বিকট গন্ধ ছড়িয়ে পড়তে থাকে তিনি যেখানে যান সেখানেই। সংযোগ পয়েন্টের নাটটি মুছতে মুছতে উইনস্টন বলল, আপনাদের ঘরে স্প্যানার আছে? স্প্যানার, বললেন মিসেস পার্সন্স। পরে কণ্ঠ ক্ষীণ হয়ে এলো, বললেন, আমি ঠিক জানি না, নিশ্চিত নই, সম্ভবত বাচ্চারা। বুটের ঠক ঠক শব্দ আর চিরুনি ছড়ে মারার শব্দ ভেসে এলো লিভিং রুম থেকে। মিসেস পার্সন্স একটি স্প্যানার এগিয়ে দিলেন। উইনস্টন ঘৃণায় মুখ বাঁকিয়ে পাইপের সঙ্গে আটকে যাওয়া একদলা চুল ছাড়িয়ে আনল। এরপর ট্যাপের ঠান্ডা পানিতেই ভালো করে আঙুলগুলো সাফ করে পাশের রুমে গিয়ে দাঁড়ালো। হাত তোলো, ঝাঁঝালো একটি কণ্ঠ চিৎকার করে উঠল। হ্যান্ডসাম কঠিন চেহারার 9 বছরের একটি ছেলে টেবিলের পেছন থেকে মাথা তুলল। একটি স্বয়ংক্রিয় খেলনা পিস্তল হাতে হুঙ্কার ছুটতে ছুটতে। অন্যদিকে তার ছোট বোনটি বছর 2 ছোট হবে, একটি কাঠের টুকরো হাতে একই ভঙ্গিমায় চিৎকার করে যাচ্ছে। দুজনই নীল শর্টস আর ধূসর রঙের শার্ট পরা, গলায় লাল গলবন্ধ। এটা ছিল স্পাইসের ইউনিফর্ম। উইনস্টন মাথার উপরে হাত দুটি তুলে দিল, তবে অনেকটা অস্বস্তির সঙ্গে। ওদের কণ্ঠ ও অঙ্গভঙ্গি তার কাছে মোটেই শিশুসুলভ মনে হচ্ছিল না। সব মিলিয়ে এটি খেলা বলে ভাবতেও মন সায় দিচ্ছিল না তার।
তুমি ষড়যন্ত্রকারী, চিৎকার করে বলল ছেলেটি। তুমি একজন থট ক্রিমিনাল, তুমি ইউরেশীয় চর। আমি তোমাকে গুলি করব, আমি তোমাকে বাষ্প করে দেব, আমি তোমাকে লবণ দ্বীপে পাঠিয়ে দেব। এরপর হঠাৎই দুজনই ওর চারিদিকে ঘুরে ঘুরে লাফাতে শুরু করলো, আর চক্রান্তকারী, চিন্তা অপরাধী বলে চিৎকার করতে লাগলো। ভাই যেটা বলছে, যা করছে, বোনও একই বুলি আর একই কাজ করে চলছে। বিষয়টি কিছুটা ভীতিরও ছিল, ঠিক বাঘের ছানার তিরিং বিড়িংয়ের মতো। শিগগিরই এগুলো বড় হবে আর মানুষ খেকো হয়ে উঠবে। বালকটির চোখে এক ধরনের হিংস্রতা মাখা, যাতে মনেই হচ্ছিল ও মনে প্রাণে উইনস্টনকে আঘাত করতে কিংবা লাথি মারতে চাইছে, আর তা করার মতো বড় সে হয়ে উঠেছে। মন্দের ভালো এই যে হাতে যে পিস্তলটি সেটি আসল নয়, খেলনা, ভাবল উইনস্টন। মিসেস পার্সন্সের ভয়ার্ত দৃষ্টি উইনস্টনের দিক থেকে একবার বাচ্চাদের দিকে পড়ল, আবার ফিরে এলো। আর লিভিং রুমের অপেক্ষাকৃত বেশি আলোয় এবার উইনস্টন সত্যিই দেখতে পেল মিসেস পার্সন্সের মুখমণ্ডলের ভাজে ভাজে যে ধুলোর আস্তর। বাচ্চারা সাধারণত এত শোরগোল করে না, বললেন তিনি। ফাঁসির কার্যক্রম দেখতে যেতে না পেরে ওরা মন খারাপ করে আছে, আর সেই জন্যই এমন আর্চন করছে। এত ব্যস্ততা যে ওদের নিয়েই যেতে পারলাম না। আর টম তো কাজ থেকে সময় মতো ফিরবেই না। মোটা কর্কশ কণ্ঠে ছেলেটি চিৎকার করে উঠল, কেন আমরা ফাঁসি দেখতে যেতে পারবো না? ফাঁসি দেখতে চাই, ফাঁসি দেখতে চাই। চিৎকার জুড়ে দিল ছোট মেয়েটিও। তখনও সে ঘুরছে উইনস্টনের চারিদিক। ইউরেশীয় কয়েকজন কারাবন্দী যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত হয়েছে। ওই সন্ধ্যায় পার্কে ওদেরই ফাঁসি হওয়ার কথা মনে পড়ল উইনস্টনের। প্রতি মাসেই একবার এমন ফাঁসির আয়োজন থাকে, আর এখন এই ফাঁসি খুব জনপ্রিয় একটি দৃশ্যে পরিণত হয়েছে। শিশুরা এই ফাঁসি দেখার জন্য খুব চেঁচামেচি করে। মিসেস পার্সন্সের কাছে বিদায় নিয়ে দরজার দিকে পা বাড়ালো উইনস্টন, কিন্তু প্যাসেজ ধরে 6 পা যেতেই কিছু একটা তার ঘাড়ের পেছনের দিকে আঘাত করল। ভীষণ ব্যথা অনুভব করল সে। মনে হলো যেন একটি লাল হয়ে যাওয়া উত্তপ্ত শলাকা শরীরের ভেতরে ঢুকে পড়েছে। ঘুরে দেখল মিসেস পার্সন্স ছেলেকে টেনে হিঁচড়ে দরজার দিকে নিয়ে যাচ্ছেন, আর তখনই ছেলেটি তার পকেটে একটি গুলতি ঢুকিয়ে ফেলল। দরজা বন্ধ হওয়ার শব্দের আগেই তার কানে আসলো বালকটির কণ্ঠ, গোল্ডস্টেইন। তবে উইনস্টনকে যা সবচেয়ে আলোড়িত করল তা হচ্ছে নারীটির ফ্যাকাশে চোখে মুখে ছড়িয়ে পড়া ভীতির অভিব্যক্তি। ফ্ল্যাটে ফিরে একটু ত্রস্ত পাই টেলিস্ক্রিনের সামনেটা পার হয়ে আবারও টেবিলের ওপর বসল সে। ঘাড়ের ব্যথার উপরে এক হাত দিয়ে টলতে লাগল। টেলিস্ক্রিনের বাজনা বন্ধ হয়েছে। পরিবর্তে একটি ফ্যাস ফেসের সামরিক কণ্ঠ নৃশংসতা আমাখা উচ্চারণে পাঠ করে যাচ্ছিল নতুন ভাসমান ঘাটির অস্ত্রশস্ত্রের বর্ণনা। আইসল্যান্ড ও ফারো আইল্যান্ডের মাঝামাঝি কোনো একটি স্থানে নোঙ্গর করেছে এই ভাসমান ঘাঁটি। বাচ্চাগুলোকে নিয়ে এই নারীর সদা সন্ত্রস্ত জীবন, ভাবল সে। আর মোটে 1 কিংবা 2 বছর এরা এই নারীর কোনো শাসনই আর মানবে না। আজকাল প্রায় সব শিশুরই একই ভয়ঙ্কর দশা। সবচেয়ে ভয়াবহ দিকটি হচ্ছে স্পাইসের মতো সংগঠনগুলোর মাধ্যমে এরা প্রক্রিয়াগতভাবেই ছোট ছোট বেপরোয়া নৃশংস চরিত্র হিসেবে গড়ে উঠছে। আবার এমন একটা মনোভাবও তৈরি হচ্ছে যা তাদের দলের বিরুদ্ধে কোনোভাবেই বিদ্রোহী করে তুলবে না। দল ও দলের সঙ্গে সম্পৃক্ত যে কোনো বিষয়ের প্রতি তাদের অগাধ বিশ্বস্ততা। দলীয় সঙ্গীত, মিছিল, ব্যানার, প্রচার, ডামি রাইফেল নিয়ে মহড়া,
স্লোগান আর বিগ ব্রাদারের স্তুতিতে অভ্যস্ত হয়ে ওঠে তারা। তাদের যত নৃংসতা সব রাষ্ট্রের শত্রুর বিরুদ্ধে, বিদেশিদের বিরুদ্ধে, জড়যন্ত্রকারী, নাশকতাকারী আর চিন্তা অপরাধীদের বিরুদ্ধে। আর ৩০ বছর পার করে যে কোনো বাবা মা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে নিজেদের সন্তানদের নিয়ে। কারণটা সঙ্গত। এমন একটি সপ্তাহ যাবে না যখন দ্য টাইমস এই আড়িপাতা পাজিগুলোকে বীর শিশু তকমা দিয়ে তাদের কৃতিত্ব গাথা প্রকাশ করছে না। এই শিশুরা তাদের বাবা মায়ের কথাবার্তা শুনে ফেলে আর থট পুলিশের কাছে তাদের খাটো করে। গুলতি দিয়ে ছোড়া বুলেটের ব্যথা কিছুটা কমেছে। ডায়েরিতে লেখার জন্য আর কি বা আছে? এমন একটি ধন্দের মধ্যে থেকে অনেকটা নিরুৎসাহী ভঙ্গিতে কলমটি তুলে নিল উইনস্টন। আর হঠাৎ করেই ওব্রায়ানকে নিয়ে ভাবতে শুরু করল সে। বছর কয়েক আগে, কত বছর হবে? নিদেন পক্ষে বছর ৭ তো বটেই। একবার সে স্বপ্ন দেখল একটি নিকষ কালো অন্ধকার কক্ষের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। একদিকে কেউ একজন বসে। যখন সে অতিক্রম করে যাচ্ছে, ঠিক তখনই লোকটি বলে উঠল, আমাদের এমন একটি স্থানে দেখা হবে যেখানে কোনো অন্ধকার থাকবে না। খুব ধীর আর ভাবলেশহীনভাবেই কথাটি বলল সে। এ যেন স্রেফ একটি কথার কথা, কোনো নির্দেশনা নয়। স্বপ্নে লোকটি হেঁটেই চলল, থামল না। কৌতূহলের বিষয় হচ্ছে, সে সময় স্বপ্নের মাঝে কথাগুলো তার মধ্যে কোনো প্রতিক্রিয়া ছড়ায়নি, কিন্তু পরে তার কাছে কথাগুলো ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে। এখন আর মনে নেই ওই স্বপ্নটি সে ওব্রায়ানের সঙ্গে দেখা হওয়ার আগে দেখেছিল নাকি পরে। তার এও মনে নেই ঠিক কখন সে ধরতে পেরেছিল ওই কণ্ঠটি ছিল ওব্রায়ানের। এই ধরতে পারায় কোনো খুঁত নেই। সেই অন্ধকার কক্ষে তাকে কথাটি যিনি বলেছিলেন, তিনি ওব্রায়ান বই আর কেউ নন। ওব্রায়ান তার শত্রু নাকি মিত্র, উইনস্টন কখনোই তা নিশ্চিত হয়ে ভাবতে পারে না। এমনকি আজ সকালে তাদের চোখাচোখিতে যে লহমা মাত্র হলেও একটা ঝলকানি খেলে গেল, তারপরেও পারেনি। কখনো বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দিয়ে ভাবেও নি সে। তবে এইটুকু বোঝে, তাদের মধ্যে পারস্পরিক অনুধাবনের একটা যোগ সাজস্য আছে, যা এই ভালো লাগা বা অংশীদারিত্বের চেয়ে বেশি গুরুত্ব রাখে। আমাদের দেখা হবে যেখানে কোনো অন্ধকার থাকবে না, এটাই তো বলেছিলেন তিনি। উইনস্টন জানত না কি এর মানে, তবে খুব মনে হয় এভাবে নয়তো অন্য কোনোভাবে একদিন কথাটি সত্যি হবে। টেলিস্ক্রিনের শব্দটা হঠাৎই থেমে গেল। এরপর ইথারে ভেসে এলো একটি স্পষ্ট কণ্ঠের ঘোষণা, অ্যাটেনশন প্লিজ। আমাদের ম্যালাবার যুদ্ধক্ষেত্র থেকে এই মাত্র খবর এলো, দক্ষিণ ভারতে আমাদের সৈন্যরা গৌরবময় বিজয় অর্জন করেছে। আমি দায়িত্বপ্রাপ্ত হয়ে জানাচ্ছি, যে ঘটনার কথা আমরা এখন বললাম তা থেকে বুঝে নেওয়া যায় যুদ্ধ এখন শেষের দিকে। তাহলে খারাপ খবর আসছে, ভাবল উইনস্টন। সে পুরোই নিশ্চিত যে নিহত আর কারারুদ্ধদের ভয়াবহ সংখ্যাগুলো ঘোষণার পাশাপাশি এক ইউরেশীয় সেনাকে হাপিস করে দেওয়ার যে নৃশংস বর্ণনা চলছে, এর পরপরই ঠিক জানিয়ে দেওয়া হবে আগামী সপ্তাহ থেকে চকলেটের রেশন 30 গ্রাম থেকে কমিয়ে 20 গ্রাম করা হলো। আরেকবার ঠেকুর তুলল উইনস্টন। পাকস্থলী চিমসে করে দিয়ে বাষ্প হয়ে বের হয়ে যাচ্ছে জিন। টেলিস্ক্রিনে হতে পারে বিজয়ের উল্লাস প্রকাশে, হতে পারে হারানো চকলেটের স্মৃতি মুছে দিতে, হঠাৎই ঝনঝনিয়ে বেজে উঠল, ওসেনিয়া টেস ফদি, ওসেনিয়া এ তোমারই জন্যে। এই গান যখন বাজবে আপনাকে সোজা হয়ে দাঁড়াতেই হবে। তবে রক্ষা, যেখানটাতে সে বসে
সেখান থেকে তাকে টেলিস্ক্রিনে দেখা যাচ্ছে না। ওসেনিয়াতেস ফর্দে। ধীরে ধীরে হালকা বাজনা স্তিমিত হয়ে আসলো। উইনস্টন টেলিস্ক্রিনে পেছন রেখে জানলার দিকে গেল। দিনটি যেমন ঠান্ডা তেমনি উজ্জ্বল। দূরে কোথাও একটি রকেট বোমা বিস্ফোরণের ভোঁতা শব্দ ধ্বনি প্রতিধ্বনি তুলছে। লন্ডনে আজকাল প্রতি সপ্তাহে ওগুলোর 20-30টি করে পড়ছে। নিচে রাস্তায় বাতাসে ছেঁড়া পোস্টারের সেই কোনাটি অবিরাম ঝাপটা খাচ্ছে, আর ইংসক শব্দটি একবার দৃশ্যমান হচ্ছে আর একবার ঢাকা পড়ছে। ইংসক, ইংসকের পূজনীয় নীতি নিউ স্পিক, ডাবল থিঙ্ক, মিলিয়ে যাওয়া অতীত। তার মনে হলো সমুদ্রের তলদেশে কোনো জঙ্গলে দিক হারিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনো এক দৈত্যের রাজ্যে হারিয়ে গেছে সে, আর সেখানে সে নিজেই এক দৈত্য বনে গেছে। সে একা, স্রেফ একা। অতীত মরে গেছে, ভবিষ্যৎ কল্পনায় আসছে না। এমন কোনো নিশ্চয়তা নেই যে একজন মানব সন্তানকে আর কখনো সে তার পাশে পাবে। আর কিভাবেই বা জানবে পার্টির এই আধিপত্য চিরদিন ধরে টিকে থাকবে কিনা? এসব প্রশ্নেরই একটি উত্তর হয়ে তার চোখের সামনে ভেসে উঠল সত্য মন্ত্রণালয়ের সামনের সেই 3টি স্লোগান: যুদ্ধই শান্তি, স্বাধীনতা, দাসত্ব, অবজ্ঞায়, শক্তি। পকেট থেকে 25 সেন্টের একটি মুদ্রা বের করল। এতেও এক পিঠে খোদাই করা এই স্লোগান, অন্য পিঠে বিগ ব্রাদারের মুখ। ওই মুদ্রার মধ্যে থেকেও চোখ দুটি পাকিয়ে যেন তাকেই দেখছে। মুদ্রায়, ডাকটিকিটে, বইয়ের মলাটে, ব্যানারে, পোস্টারে, সিগারেটের প্যাকেটে, সবখানেই সবসময়ই চোখ দুটো আপনাকে দেখছে এবং একটি কণ্ঠস্বর আপনাকে বন্দী করছে। ঘুমিয়ে কিংবা জেগে, কাজে কিংবা ভোজনে, ঘরে কিংবা বাইরে, গোসলে কিংবা বিছানায়, কোথাও মুক্তি নেই। খুলির ভেতরে গোটা কয়েক ঘন সেন্টিমিটার জুড়ে আপনার যে মগজ, ওইটুকু ছাড়া আপনার নিজের বলে আর কিছুই নেই। সূর্য ততক্ষণে উল্টো আকাশে পড়েছে। সত্য মন্ত্রণালয়ের অবনতি জানালার সার্সিতে আলো ঠিকরাচ্ছে না বলে ওগুলোকে বিশাল দুর্গের গায়ে ছোট ছোট ঘুপচির মতো লাগছে। এর অতিকায় পিরামিডীয় আকৃতি ভয় ধরিয়ে দেয়। এতই শক্ত এর গড়ন যে কিছুতেই কিছু হবে না, হাজার হাজার রকেট বোমা ফেললেও না। মনের মধ্যে আবার সেই একই ভাবনা। কার জন্য এই ডায়েরি লিখছে সে? ভবিষ্যতের জন্য, অতীতের জন্য, কোনো একটি কল্পিত সময়ের জন্য। তার সামনে যা অপেক্ষা করছে তা মৃত্যু নয়, স্রেফ ধ্বংস। ডায়েরিটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, আর তাকে বাষ্পে পরিণত করা হবে। অস্তিত্ব ঘুচিয়ে দেওয়ার আগে, স্মৃতি থেকে সরিয়ে ফেলার আগে সে যা লিখেছে তা কেবল থট পুলিশই পড়বে ও জানবে। তাহলে আপনার কোনো অস্তিত্বই যখন থাকছে না, এমনকি এক টুকরো কাগজে নামহীন, অর্থহীন একটি শব্দও টিকে থাকছে না, তখন ভবিষ্যতের কাছে নালিশেরই বা কি উপায়? টেলিস্ক্রিন দুপুর 2টার ঘণ্টা বাজালো। 10 মিনিটের মধ্যেই তাকে বের হতে হবে, 2:30টার মধ্যেই ফিরতে হবে কাজে। তবে এই ঘণ্টা ধ্বনি তার ভেতরে একটি নতুন ভাবনার জন্ম দিল। সে এক একাকী দৈত্য, সত্য উচ্চারণ করে চলেছে, যা কেউ কখনো শুনতেও পাবে না। কিন্তু যখন সে তা উচ্চারণ করছে, হতে পারে অতি মিনমিনে সে উচ্চারণ, তাতে একটা ধারাবাহিকতা তো রক্ষা হলো। কথাগুলো অন্যকে শোনানোর মধ্য দিয়ে নয়, বরং যে মানব ঐতিহ্য সে বহন করে তার প্রতি বিশ্বস্ত থাকার মধ্য দিয়েই এই ধারাবাহিকতা রক্ষা পাবে।
টেবিলে ফিরে গেল উইনস্টন। কালিতে কলম চুবিয়ে নিয়ে সে লিখল, ভবিষ্যৎ কিংবা অতীতেই যাই, পৌঁছতে হবে একটি সময়ে যখন চিন্তাগুলো মুক্ত হবে, যখন মানুষগুলো একে অন্যের থেকে আলাদা হবে, কিন্তু তারা আর একা হয়ে যাবে না। উপনীত হতে হবে এমন একটি সময়ে যখন তাতে সত্য বিরাজ করবে, আর যা কিছু ঘটছে কিংবা ঘটে গেছে তাকে মুছে দেওয়া হবে না। সরে যেতে চাই এই উর্দির যুগ থেকে, একাকিত্বের যুগ থেকে, বিগ ব্রাদারের যুগ থেকে, দ্বৈত চিন্তার যুগ থেকে। শুভেচ্ছা। ধরেই নেওয়া যায় তার মৃত্যু হয়ে গেছে, ভাবল উইনস্টন। তার মনে হলো এখনই সে তার ভাবনাগুলো গুছিয়ে ভাবতে শুরু করেছে। সে একটি সিদ্ধান্তেও উপনীত হতে পেরেছে। যে কোনো কাজের পরিণতি ওই কাজের মধ্যেই নিহিত থাকে। সে লিখল, চিন্তা অপরাধ মৃত্যু ডেকে আনে না, চিন্তা অপরাধ নিজেই এখন মৃত। নিজেকে একজন মৃত মানুষ হিসেবে মেনে নিয়ে যতক্ষণ সম্ভব বেঁচে থাকাটাই এখন তার কাছে সবচেয়ে জরুরি বলে মনে হলো। ডান হাতের দুটি আঙুলে কালি লেপটে গেছে, এতেও আপনি ধরা পড়ে যেতে পারেন। মন্ত্রণালয়ের কিছু নাক গলানো কর্মী, কোনো নারী, হতে পারে সেই ধূসর কেশী কিংবা ফিকশন ডিপার্টমেন্টের কালো কেশী, আগ্রহী হয়ে উঠতে পারে। কেন সে মধ্যাহ্ন বিরতিতে লিখতে গেল? কেনই সে একটি সেকেলে কলম ব্যবহার করল? কি বা সে লিখছিল? এবং অতঃপর যথাযথ কর্তৃপক্ষে একটি ইঙ্গিতও ঠুকে দিয়ে আসতে পারে। বাথরুমে ঢুকে পড়ল উইনস্টন। খসখসে কালচে বাদামি রঙের সাবান, যা হাতে ঘষলে পিচ্ছিল নয়, বরং শিরিষ কাগজের মতো চামড়ায় ঘষা লাগায়। তাই দিয়ে যত্নের সঙ্গে আঙুলগুলো পরিষ্কার করল। ডায়েরিটি ড্রয়ারে ঢুকিয়ে রাখল। এটি লুকিয়ে রাখার ভাবনা বৃথা, বরং ভাবল ডায়েরিটি এমনভাবে রেখে যেতে পারে যাতে যে কেউ দেখে ভাববে এটি এখানে অধরা পড়ে আছে অনেক দিন। পাতাগুলো শেষ মাথায় আড়াআড়ি একটি চুল থাকতেই পারে। চিমটি দিয়ে কিছুটা সাদাটে ধুলো তুলে এনে মলাটের এক কোণায় এমনভাবে রাখল যাতে যে কেউ ভাবতে পারে ডায়েরিটি কেউ ধরলে এই ধুলাগুলো গড়িয়ে পড়ত, এভাবে জমে থাকত না।